আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। যে এই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না। ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন বিএনপি জামাতের আন্দোলন এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল। কমপ্লিট শাটডাউন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে কোত্থেকে। অনেকে মেনে নিচ্ছে যে হাসিনা টিকে যাবে, হাসিনা থাকবে। তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো? জুলাইয়ের যে ক্রেডিট বাজি, ছাত্র শিবির, নাহিদ সার্জেসদের, এখন এনসিপি, সে সময় তো আসলে কারোই রাজনৈতিক পরিচয় ছিল না এবং আপনি বলছেন যে আপনার রাজনৈতিক পরিচয় জেনেই তারা আপনাদের সহযোগিতা চেয়েছে এবং আপনারা সহযোগিতা করেছেন। আমি জানতে চাই, জুলাই আন্দোলন যখন একদম টপ লেভেলে এবং যখন আপনারা 9 দফার জায়গাটা তৈরি করলেন, এই 9 দফার নিশ্চয়ই একটা ভেতরগত বিষয় আছে। কিভাবে তৈরি হলো জুলাইয়ের 9 দফা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে তখনই আমরা ইনফরমেশন শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে, কারফিউ জারি হইতে পারে। তখন আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু আমরা পলিসি মেকিংয়ে একসাথে কাজ করেছি, মূল সারি যারা সমন্বয়ক ছিল সবাই একসাথে, মাহফুজ, নাহিদ, আসিফ, যে কোনো কর্মসূচির ক্ষেত্রে আমরা একসাথে বসে পরিকল্পনা করতাম, এরপর মাঠ পর্যায়ে এটা সমন্বয় হতো এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেয়ারে আমাদের যারা দায়িত্বশীলরা আছে তারা কাজ করতো। একটা হচ্ছে ঢাকায় বাস্তবায়ন করা, একই সাথে সারা দেশে সকল ক্যাম্পাসে বাস্তবায়ন করা, মহানগরগুলোতে বাস্তবায়ন করা, এটার জন্য আমাদের একটা বিস্তৃত একটা টিম ছিল। তো একই সাথে তখন আমরা আমাদের এই কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম। তখন আমাদের একটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিদের। এখানে ছিল ডক্টর মির্জা গালিব ভাই, তারপর শরফুদ্দিন ভাই, আলী হাসান মোহাম্মদ জুনাইদ ভাই, রিফাত ভাই, সিবগাতুল্লাহ ভাই, এভাবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ, মহিউদ্দিন। আবার একই সাথে আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা গ্রুপ ছিল, এখানে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই সহ আরও অনেকে এই গ্রুপগুলোতে ছিল। তো ওই গ্রুপে মূলত আমরা আলাপ করছিলাম আমাদের কর্মসূচি কী হতে পারে। তখন ডক্টর মির্জা গালিব ভাই মূলত আমাদেরকে প্রস্তাবনাটা দিয়েছিল যে 9 দফা। উনি বলতেছিল হচ্ছে আমরা এমন একটি কর্মসূচি এখন ঠিক করব যার মাধ্যমে যেই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না। তখন এই আলোকে আমরা তখন 9 দফাটা ক্রিয়েট করেছিলাম এবং 9 দফাটা ভাই চমৎকারভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল। এবং 9 দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মূলত ওই 9 দফার প্রথম দফায় হচ্ছে 1 দফা। তো এইভাবে পুরোটাই আমরা তৈরি করেছি এবং 18 তারিখ আপনারা জানেন সারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন আমরা হতাশায় আমরা চিন্তা করছিলাম, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা রাস্তায় নেমে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং নতুনভাবে আন্দোলনকে চাঙ্গা করেছিল। এবং ওই সময়ে আমরা এই 9 দফার খসড়া নিয়ে আমি তখন আসিফ মাহমুদকে পাঠিয়েছিলাম। আসিফ মাহমুদের সাথে যখন আলাপ করছিলাম এর মধ্যে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় এবং যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় তখন অবস্থা একটু চিন্তা করেন, তখন পুরো দুনিয়া ডিসকানেক্টেড, কোথায় কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারছিল না। এবং ওই সময়ে মিডিয়ায় এত বেশি প্রপাগান্ডা হচ্ছিল, প্রতিনিয়ত তারা বলছিল আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন তারা মেনে নিয়েছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন বিএনপি জামাতের আন্দোলন, এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল। তখন আন্দোলন যে অব্যাহত আছে, কমপ্লিট শাটডাউন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন এরপর দিন সকালে আমরা যেটা করলাম একটা হচ্ছে অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা, এটা আমাদের সিবগাতুল্লাহ ভাই করেছিল। সারা দেশে আন্দোলন যে অব্যাহত আছে এটা ঘোষণা দেওয়া, পাশাপাশি আমাদের কর্মসূচিটা মিডিয়া হাউসগুলোতে পৌঁছানো। আমরা 9 দফার পুরোটা ফাইনালাইজ করে আব্দুল কাদেরকে প্রথম সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ করলাম, কারোর সাথে রিচ করা যাচ্ছিল না। তখন দ্বিতীয় সারি সমন্বয়ক এর মধ্যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পাওয়া গেছিল, মোহাম্মদপুরে ছিল, ওইখান থেকে আমাদের টিমে যোগ দেয়। তারপর আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করি, সে যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল, ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই এবং 9 দফাটা তাকে অফলাইনে তাকে শুনে পড়ে শোনানো হয়, এটা আমাদের ফরহাদ করেছিল। এরপরে এই পুরো 9 দফাটা আমরা তখন মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিই, তার থেকে ভিডিও বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছে দিই। এর পাশাপাশি আমার একটা নাম্বার আছে, ওই নাম্বার থেকে সকল সাংবাদিকদের কাছে এবং বিভিন্ন পত্রিকার যারা সাংবাদিক আছে সবার কাছে আমার ওই নাম্বার থেকে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যখন ইন্টারনেট ছিল না প্রত্যেক দিনের কর্মসূচি, এখন আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহ প্রত্যেকটা হাউসে যারা সাংবাদিক আছে তাদের মোবাইল নাম্বারে আমার নাম্বারটা পাবেন, ওইখান থেকে আমরা প্রতিদিন এই কর্মসূচি দিয়েছি এবং আন্দোলন যে অব্যাহত আছে সেই ঘোষণাটা দিয়েছি। এবং এই আন্দোলন 9 দফা যখন আমরা মিডিয়া হাউসগুলোতে পৌঁছাই তখনকার পরিস্থিতি একটু দেখেন, তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে কোত্থেকে। কারণ নাহিদরে গুম করে রাখা হয়েছে, আসিফরে গুম করে রাখা হয়েছে, আবু বকর মজুমদারকে গুম করে রাখা হয়েছে এবং অন্যরাও আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তখন আবার যমুনা কেন্দ্রিক তারা দৌড়াদৌড়ি করছে, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। এরপর আন্দোলন অব্যাহত থাকার প্রতিদিন ঘোষণা আসছে।
তখন এইটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং তখন তারা কি করলো, এটাকে একটু মডারেট করে 8 দফা তৈরি করছে এবং 8 দফার মধ্যে প্রথম দফায় বাদ দেওয়া হয়েছে। ছাত্র হত্যার দায় নিয়ে যে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, মানে হচ্ছে পর্যায় করে ওই দফাটাই বাদ দেওয়া হয়েছে। তখন আমরা কি করলাম, এই 9 দফাটাকে আরো প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আবার পাঠালাম। পাশাপাশি এই 9 দফাটাকে প্রিন্ট করে পত্রিকার হকারের মাধ্যমে আমরা সারা দেশে পৌঁছেছি। পাশাপাশি অফলাইনে ফোন দিয়ে দিয়ে আমরা সবাইকে পৌঁছেছি। এবং আমাদের একটা টিমকে তখন আমরা বর্ডার সাইডে পাঠিয়ে দিয়েছিলাম, রাজশাহীর ওখানে গিয়ে এই যে প্রতিদিনের যে গণহত্যার যে ছবিগুলো আছে সেগুলো আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের প্রবাসী যারা আছে তাদের কাছে আমরা তখন পাঠিয়েছিলাম। একটা টিম এই কাজটা করেছে এবং এর মাধ্যমে এই গণহত্যা ছবিগুলো সারা বিশ্বব্যাপী, তখন ইন্টারনেট যখন ছিল না তখন ছড়িয়ে পড়েছিল। এবং এভাবে 19শে জুলাইয়ের পর থেকে 2 আগস্ট পর্যন্ত, যখন মূল সারি সমন্বয়করা ছিল না, যখন অনেকে মেনে নিয়েছে যে হাসিনা টিকে যাবে, হাসিনা থাকবে, এটাকে অনেকে মেনে নিয়েছিল, অনেকে বলেছিল ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য, এই সময় আমরা আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন কন্টিনিউ করেছি, প্রতিদিন আন্দোলন নির্ধারণ করেছি, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করেছি। এক্ষেত্রে অবশ্যই আমাদের কৃষক, শ্রমিক থেকে শুরু করে ডান বাম রাজনৈতিক দলগুলো, আপামর ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং এই আমাদের শহীদরা আমাদেরকে ওই সময় রাস্তা দেখিয়েছে। বর্ডারে যে টিমটি ছিল তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো ছড়িয়েছে? আমাদের এই টিমটা হচ্ছে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে, তারা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা সমন্বয় করেছিল এবং আমরা ঢাকা থেকে একটা টিম পাঠিয়েছিলাম। তারা ডকুমেন্টগুলো নিয়ে বর্ডার ওইখান থেকে বিভিন্ন প্রবাসী আমাদের ভাইদের কাছে পৌঁছে দিয়েছিল এবং এই প্রবাসী ভাই বোনরা তখন এই তথ্যগুলো সারা বিশ্বব্যাপী তখন ছড়িয়ে দিয়েছিল।